জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না, নেতাকর্মীদের প্রতি তারেক রহমান। এখনো মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, নেতাদের অভিযোগ। বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানোর আগ্রহ পাকিস্তানের, ডক্টর ইউনূসকে ফোন শাহবাজের। রাষ্ট্রের প্রতিটি খাতে সুবিচার কায়েমে জামাতের আমিরের আহ্বান। খুনি সন্ত্রাসীদের যেন ক্ষমতায় না আসতে পারে, সতর্ক থাকতে বললেন ইসলামী আন্দোলন আমির। নামছে বন্যার পানি, রাস্তাঘাটের বেহাল অবস্থায় ডায়রিয়া সহ পানিবাহিত রোগ বেড়েছে ফেনীতে, চিকিৎসার ব্যবস্থা বাড়ানোর তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য দলীয় নেতাকর্মীদের সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। লন্ডন থেকে এই মতবিনিময়ে যোগ দেন তিনি। বিএনপির এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি 17 বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তারই ধারাবাহিকতা রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট করে। জাতিসংঘকে দিয়ে দেশের গুম খুনের তদন্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 2 থেকে 3 দিনের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করা হোক যাতে সকল গুম খুনের তথ্য বের করা যায়। সেটি না করলে ছাত্র জনতা সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শুক্রবার নয়াপল্টনের স্মরণ সভায় বিএনপির নিখোঁজ নেতাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে আয়নাঘরের সকল তথ্য প্রকাশে আনার দাবিও জানান। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এবারের কর্মসূচির ভিন্নতা হল সরকারি বাহিনীর বাধা ছাড়াই বড় পরিসরে স্মরণ সভা করতে পারল বিএনপি। শুধু তদন্ত নয়, তদন্ত করে এই গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা। 2009 সালের পর থেকে বিএনপির সাবেক এমপি থেকে শুরু করে ছাত্রদলের নেতা কেউই বাদ যাননি গুমের শিকার থেকে। বছরের পর বছর অপেক্ষা করেও স্বজনদের ফিরে না পাওয়াদের কান্না এখনো থামেনি। বিএনপির এই স্মরণ সভার উপস্থিতি রূপ নেয় সমাবেশে। এই জনসমুদ্রে বক্তব্য রাখেন দলের গুম থেকে ফিরে আসা নেতা সালাউদ্দিন আহমেদ। বক্তব্যের শুরুতে বলেন, 62 দিনের বন্দিদশার বর্ণনা দিয়ে আবেগাপ্লুত হতে চান না তিনি। তাই দায়ীদের বিচার করার হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছে না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। দলের সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় বিএনপি। একই সাথে তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সরকারকে। যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। যখন এই বাচ্চাটা দাঁড়ায় সাফা, যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই, ঈদের নামাজ পড়তে যেতে চাই, তখন পিতা হয়ে আমরা সে সম্বরণ করতে পারি না। 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত
এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো। বিএনপি নেতারা বলেন, এখনো ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশে বসে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই সজাগ থাকতে হবে দেশবাসীকেও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফুলকার টুরকে চিঠি দিয়ে এই সহায়তা চান তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামাদাসানি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতা অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ, ন্যায় বিচার, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদে সংস্কারের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে তথ্য অনুসন্ধানী দল নিযুক্ত করবে হাইকমিশনারের দপ্তর। ব্রিফিংয়ে বলা হয়, হাইকমিশনারের একটি অগ্রবর্তী দল এরই মধ্যে বাংলাদেশ সফর করেছে। এছাড়াও সরকারের গুম নিয়ে তদন্ত কমিশন গঠনকেও স্বাগত জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে সর্বোচ্চ ফোরাম রূপে পুনর্জীবিত করার অঙ্গীকারের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান। এ সময় উভয় দেশের মানুষের স্বার্থে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশাবাদ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির কথাও বলেন পাক প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন। ব্যয় সংকোচন নীতি অনুসরণ করায় পদ্মা সেতু প্রকল্পের প্রকলিত ব্যয় সাশ্রয় হয়েছে 1835 কোটি টাকা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরো অনেকটাই কমিয়ে আনা যেত। শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে উপদেষ্টা বলেন, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করতে হবে। কাজের মূল্যায়ন হবে গ্রাহক সেবার উপর ভিত্তি করে। এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় বারবার রিভিশনে আপনারা জানেন, সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল 32,608 কোটি 605 কোটি 52 লক্ষ টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের প্রতিটি খাতে সুবিচার কায়েম করতে না পারলে বারবার স্বাধীনতা অর্জন করেও এর স্বাদ পাওয়া যাবে না। সুবিচার কায়েম করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনেরও আহ্বান তার। ঢাকা মহানগর উত্তর পেশাজীবী সংগঠনের আয়োজনে সুধী সমাবেশে এই কথা বলেন জামায়াতের আমির। সংবাদপত্র এবং বিচার বিভাগ পরিচ্ছন্ন হলে দেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতা বা গদির লোভ নয়, নিজ নিজ অবস্থান থেকে পেশাজীবীদের দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের সঠিক মেরামত করে এই সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াতের আমিরের। এই জন্য অন্তর্বর্তী সরকারকে জামায়াতের পক্ষ থেকে যৌক্তিক সময় দেওয়া হবে বলেও জানান তিনি। পিলখানা ও সাংবাদিক হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার দাবি করেন তিনি। নতুন বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের
আমানত হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জনতার আমানত রক্ষা করতে জামায়াতের নেতাকর্মীরা সৎ ও দক্ষতার সাথে সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে। এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত, জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। আবারও কোনো ভুল সিদ্ধান্তে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদাররা যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে শাহবাগ চত্বরে দলটির ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র আন্দোলনের 33তম ছাত্র সমাবেশে তিনি এই অভিযোগ করেন। 5 আগস্টের পর একটি মহল স্বৈরাচারের মতো চাঁদাবাজি ও দখলদারি করছে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইসলামী আন্দোলনের আমির বলেন, গত 15 বছর রাস্তায় নামলে খুন আর ঘরে থাকলে গুম। এতদিন স্বাধীন দেশে বাস করলেও বাস্তবিক অর্থে কেউ স্বাধীন ছিল না। অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এদেশের মুসলমানদের অবজ্ঞা করে কোনো কিছু করতে চাইলে তা হতে দেয়া হবে না। সমাবেশে নেতারা ভারতীয় পানি আগ্রাসনের বিপরীতে বাঁধ নির্মাণ ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনেরও দাবি জানান। আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আবার এই সুন্দর দেশটাকে আবার একদম পরাধীনতা এবং খুনিগুমি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়। যখন এই দেশ দ্বিতীয়বার 5ই আগস্ট স্বাধীন হলো, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা, ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ফেনী, নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। চলছে বানভাসী মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়নে বানের পানি নেমেছে। নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট, অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। বানভাসী মানুষের বসবাসের উপযোগী হওয়ায় এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে তারা। সব হারিয়ে নিঃস্ব হতভাগ্য মানুষগুলো। এদিকে গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর জেলা শহর মাইজদী, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে এখনো পানিবন্দী 8টি উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ। প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট রয়েছে। ত্রাণ সহযোগিতার দিকে তাকিয়ে বানভাসীরা। লক্ষ্মীপুরেও ধীরগতিতে কমছে বন্যার পানি। বিভিন্ন সড়ক থেকে পানি নামলেও এখনো তলিয়ে আছে বাড়িঘর। চরম ভোগান্তিতে হতভাগ্যরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সম্মিলিতভাবে বন্যা মোকাবেলা করছি। পেটে পাথর বেঁধে হলেও ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করা হবে। বিকেলে ফেনীর ছাগলনাইয়ার দারোগাহাট মাদ্রাসা মাঠে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রায় 1000 ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ অন্যান্যরা এই সময় তার সাথে ছিলেন। হাসিনা ছাড়া বাংলাদেশ, ভারত বিহীন বাংলাদেশ। হাসিনা মানে ভারত, সব দিয়ে দিছিল। আর কয়েকটা দিন সময় পাইতো ভাই, আল্লাহ আমাদের রহম করেছেন। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। পুরা বাংলাদেশ দিয়ে দিয়েছিল, আপনারা জানেন। আমরা সম্মানিত ভাবে এই বন্যা যেভাবে মোকাবেলা করেছি, করব। আমরা সম্মিলিত ভাবে ভারতীয় আধিপত্যবাদকে আমরা মোকাবেলা করতেছি। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে ফেনীতে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। ডায়রিয়া, আমাশা, পেট ব্যথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি নামছে ধীরে, কোথাও কোথাও এখনো চরম অবস্থা। যেসব এলাকার পানি নামছে সেখানে বাড়ছে পানিবাহিত রোগের সংক্রমণ। একদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শিশু, নারী ও পুরুষ। বাড়ছে শ্বাসকষ্টের রোগীও। হাসপাতালের মেঝেতে খোলা আকাশের নিচে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। সকালবেলা আসছি, এখানে আসার পরে ডায়রিয়া ইউনিটে কোনো সিট নেই, তো এখন বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চিকিৎসা নিতেছি। চিকিৎসার জন্য আসছিলাম, তখন এখানে অনেক রোগী, এই কারণে আমরা গাছতলায় বসে এখন চিকিৎসা নিচ্ছি। শীত তো নেই, তো জন্য বাইরে বসে আছি প্রায় 3-4 ঘন্টা ধরে। রাতে থাকতে বলতেছে, রাতে থাকতে হবে, বসে থাকি চিকিৎসা নিচ্ছি আর কি, কোথাও সিট পাওয়া যাইতেছে না। রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। 17টা বেডের পিছনে 200 রোগী, এত পেশেন্ট আমরা কাউকে কিন্তু ফেরত দিচ্ছি না। যতটুকু পারতেছি ততটুকু সেবা দেওয়ার চেষ্টা করতেছি। পানিবাহিত রোগের পাশাপাশি হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীও। কলঙ্কারে বন্যা হয়েছে, সে কারণে দেখা যাচ্ছে যে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, জ্বর, কাশি এগুলো নিয়ে এবং হচ্ছে সাপে কাটা এবং আননোন বাইট, এই পেশেন্টগুলো অনেক বেশি আসতেছে। সেজন্য আমরা জনসাধারণকে, বিশেষত ফেনীবাসীকে আমরা অনুরোধ করব আপনারা সাবধানে চলাফেরা করবেন। এবারের বন্যায় ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা তলিয়ে যায়। এতে 1 সপ্তাহ বন্ধ থাকে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গুম দিবসের আগের রাতে ব্যবসায়ী আসলাম শেরনিয়াবাদকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। শীর্ষ করদাতাই ব্যবসায়ীকে বৃহস্পতিবার রাত 11:15টার দিকে মিরপুরের কালশী সড়কে গাড়ি থামিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে খোঁজ নেই তার। পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সে সবসময় মানুষকে হেল্প করে গেছে, কিন্তু আজ করবি আমি এখন কার কাছে যাবো, কি করবো আমি সেটাই খুঁজে পাচ্ছি। আক্ষেপ করে বলছিলেন আসলাম শেরনিয়াবাদের স্ত্রী সাইয়ারা ইশরাত। ওর কাছে 2টা ফোন ছিল, 2টিই বন্ধ। তখন আমি একটু টেনশনে পড়ে আমি ড্রাইভারকে রিসিভ করলাম যে কি হয়েছে, তো চিৎকার করে বলতেছে ম্যাডাম স্যারকে তো ধরে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছিলেন আসলাম শেরনিয়াবাদ। রাত 11:15টায় কালশীর ফ্লাইওভারের 27 নম্বর পিলারের নিচে গাড়ি থামিয়ে তুলে নিয়ে যাওয়া হয় আসলামকে। ইউটার্ন করতে গেছি, তখন আমার সেনাবাহিনীতে সিগন্যাল দিয়েছে। সেনাবাহিনী 2জন রাস্তার সাইডে দাঁড়ানো, আর একজন হচ্ছে আমার কাছে, আর একজন হচ্ছে স্যারের দরজার সামনে কাছে। আর আমার ডাক দিয়ে বলে কি আসলাম শেরনিয়াবাদ সাহেবের গাড়ি, আমি যাই। পরে বললো গাড়ির কাগজটা দেন। আমি গাড়ির কাগজটা আনতে গেছি, ইতিমধ্যে স্যারের পিছনে গ্লাস খুলছে। পিছনে গ্লাস খোলার পরে বললো ওনার স্যারের আমাকে স্যারের সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে বললো ওই সেনাবাহিনীর লোকটা বললো আমাকে স্যারের গাড়ির ভিতরে বসে আছে, আমার সাথে একটু কথা বলবে। এই বলায় স্যারের নিজে থেকে গাড়িতে নামিয়ে যাইয়া ওনাকে গাড়ির ভিতরে বসছে। বসার পরে স্যার ওই গাড়ির ভিতরে আগে একজন লোক বসা ছিল, আর স্যারের মাঝখানে বসছে, স্যারের সাথে আর একজন লোক করছে। লোক করার পরে সাথে সাথে দরজাটা লাগাই দিয়েছে। লাগাই দিয়া মানে ওই জায়গাতে আমরা দাঁড়াইছি, দাঁড়ার একটা জ্যাম লাগিয়ে গেছে। জ্যাম লাগিয়ে পরে আমার গাড়ি আটকে গেছে, পরে ওই গাড়িটা দাপুরে টান দিয়ে চলে গেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আসলাম শেরনিয়াবাদের প্রাডো গাড়িটি ওই জায়গায় আসার আগে অবস্থান করছিল সন্দেহভাজনরা। প্রথমে একটি কালো রঙের গাড়ি এসে থামে জায়গাটিতে। সে গাড়ি থেকে মাস্ক এবং গেঞ্জি পরা এক লোক এসে অবস্থান নেয়। রাস্তার পাশে ডিভাইডারের ওপর বসে মোবাইলে কথা বলতে দেখা যায় তাকে। তারপর আসলাম শেরনিয়াবাদের কালো রঙের প্রাডো গাড়িটি সেই জায়গায় আসলে সেখান থেকে দ্রুত চলে যায় সন্দেহভাজনরা। এরই মধ্যে আসলাম শেরনিয়াবাদের গাড়িটি থামিয়ে তাকে তুলে নেওয়া হয় সন্দেহভাজনদের গাড়িতে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও কোথাও খোঁজ মেলেনি আসলামের, দাবি তার আত্মীয়ের। আমরা একটা গাড়ি দেখছি সিলভার কালারের, এবং ওটা হুন্দাই, সম্ভবত হুন্দাই তুষান, যেটা ওই তুষান গাড়ি ছিল, জিপ ছিল। এবং জিপে ইনিশিয়ালি আমরা দেখছি যে একটা ছেলে সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল দেওয়ার পরে ওই ছেলেটা কোথায় বসছে সেই মানে ওই জায়গাটাও আমাদের কাছে আছে। এবং তারপরে এখানে যখন আসলো তখন 4-5 জন ছেলে আমরা দেখছি। আমরা আনুমানিক 5 থেকে 6 জনকে দেখছি। আসলাম শেরনিয়াবাদকে ফিরিয়ে দেওয়ার দাবি তার পরিবারের। কোনো রাজনীতির সাথে যুক্ত না, কোনো দলের সাথে যুক্ত না। বাবা একজন নিরীহ মানুষ, জীবনে কারোর ক্ষতি করে নাই, কারোর সাথে কোনো শত্রুতা আমি নাই। তার বাসায় আসুক সবাই। টানা 12 বছর ধরে শীর্ষ করদাতাদের একজন আসলাম শেরনিয়াবাদ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এরও সদস্য তিনি। এরকম নিখোঁজ হয়ে যাওয়া ভাই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না, নেতাকর্মীদের প্রতি তারেক রহমান। এখনো মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, নেতাদের অভিযোগ। বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানোর আগ্রহ পাকিস্তানের, ডক্টর ইউনূসকে ফোন শাহবাজের। রাষ্ট্রের প্রতিটি খাতে সুবিচার কায়েমে জামাতের আমিরের আহ্বান। খুনি সন্ত্রাসীরা যেন ক্ষমতায় না আসতে পারে, সতর্ক থাকতে বললেন ইসলামী আন্দোলনের আমির। নামছে বন্যার পানি, রাস্তাঘাটের বেহাল দশা, ডায়রিয়া সহ পানিবাহিত রোগ বাড়ছে ফেনীতে, চিকিৎসা ব্যবস্থা বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।